স্যার জানা যাচ্ছে কোনো দুর্ঘটনা ঘটে গেছে। আপনি বলতে পারবেন এই বাড়িতে ঠিক কি হয়েছে? স্যার এই কেসটা তো সিবিআই এর কাছে ছিল, তাহলে কি সিআইডি কে হ্যান্ডওভার করে দেওয়া হলো? দেখুন এখানে একটা মার্ডার হয়েছে বলেই আমরা এখানে এসেছি, এর থেকে বেশি কিছুই বলতে পারবো না, পরে কথা বলছি। একটু সরে যান। আসুন স্যার। ওর মুখটা আর হাতটা তো একদম পড়ে গেছে। ওরার কোনো চিহ্ন তো এই রুমে আর দেখতেই পাচ্ছি না। দেখে তো মনে হচ্ছে যে অ্যাসিড অ্যাটাক হয়েছে। হ্যাঁ দয়া, অ্যাসিড অ্যাটাকই হয়েছে। কিন্তু স্যার কোথাও তো পড়তো, জামা কাপড়ে বা নিচে কোনো অ্যাসিডের চিহ্নই তো নেই। সেটা তো ঠিক। স্যার স্যার ইনি বাথরুম পড়ে আছেন, মানে স্নান করে বেরিয়েছেন, আর স্নান করার পর উনি এই ক্রিমটা লাগিয়েছিল। এক মিনিট, ওই ক্রিমটায় হাত দেবে না, ওই ক্রিমটাকে চেক করতে হবে। আরে এ তো কিছুই হলো না। হবে পঙ্কজ, ওয়েট। আরে স্যার, এটা তো দেখলে, এটাতে এমন অ্যাসিড মেশানো হয়েছিল যেটা সঙ্গে সঙ্গে কাজ করে না, 2-3 মিনিট বাদে কাজ শুরু করে, আর যখন কাজ শুরু করে তখন এরকম ভয়ঙ্কর ভাবে কাজ করে। স্যার তার মানে স্নান করার পর উনি এই ক্রিমটা লাগিয়েছেন, আর সেটার এফেক্ট কিছুক্ষণ পরে হয়েছে। একদম ঠিক। কেউ আসলে একে মারবার জন্যে এর নিজের যে ক্রিম ছিল সেটা এই ক্রিমটার সঙ্গে বদলে দিয়েছে। এটা কি বলছেন আপনারা? কি কি ব্যাপার? আপনি মনে হচ্ছে একটু বেশি ঘাবড়ে গেছেন। হ্যাঁ, কি জানেন আপনি এদের ব্যাপারে? না স্যার, আমি কিছুই জানি না। ম্যাডাম তো এই ক্রিমটা রোজই ব্যবহার করতো। আর এটা খনি ভালো মতোই জানতো, আর এটারই সুযোগও নিয়েছে। যেই হোক না কেন আয়েশাকে খুব কাছ থেকে চিনতো। আচ্ছা, ওটা আপনি নয় তো? না স্যার। দেখো আমরা জানি তুমি কিছু জানো। না ম্যাডাম, আমি কিছুই লুকাচ্ছি না। বেশ এই ক্রিমটা আমি লুকিয়ে লুকিয়ে কখনো কখনো ব্যবহার করতাম, আর আজও এই ক্রিমটা আমি মেখেছি। এক মিনিট, এই ক্রিমটা তুমি কখন লাগিয়েছো? স্যার ম্যাডামের ঘরে আসার কিছুক্ষণ আগে, এই ধরুন 8টা নাগাদ। 8টার সময়? চেক করো। স্যার পুড়ে যাওয়ার তো কোনো চিহ্নই নেই। হবে না, পোড়ার দাগ এই জন্য হবে না কারণ উনি যখন ক্রিমটা লাগিয়েছিলেন ওতে অ্যাসিড ছিল না, মানে ওই ক্রিমটা অরিজিনাল ছিল। তার মানে খনি ক্রিম 8টা থেকে 9টার মধ্যেই বদলে দিয়েছিল। কিন্তু কিভাবে? এখানে এত সিকিউরিটি ছিল। মনে হয় আগে থেকেই কেউ রুমে ছিল। এটা কি করে হতে পারে স্যার? কারণ ম্যাডাম এখানে আসার আগে আমি এই রুমটাকে ভালো করে চেক করেছিলাম, এখানে কেউ ছিল না। আর তাছাড়া ম্যাডামের চিৎকার শুনেই আমরা দৌড়ে এখানে এলাম, আর দেখি দরজা ভেতর থেকে লক স্যার। হ্যাঁ স্যার, আর ভেতরে আসার জন্য আমাদের দরজা ভাঙতে হয়েছিল। ঠিক আছে, আপনারা এখন আসুন, প্রয়োজন পড়লে আবার ডেকে নিচ্ছি। ওকে স্যার। রুমের ভিতরে কেউই আসেনি, কিন্তু রুমটা চেক করতেই কনস্টেবলই এসেছিল। পুরোবি একটা কাজ করো, এদের সবার ব্যাকগ্রাউন্ড চেক করো। ততক্ষণে আমরা জানার চেষ্টা করি যে ব্যাপারটা কি। এত মিডিয়া, সিবিআই এর কেস, এতগুলো সিকিউরিটি, কি কারণে? অ্যাকচুয়ালি আয়েশা খুব বড় খেলোয়াড় ছিল, লাইক এজেন্ট। যে ধরনের এজেন্ট দুটো পার্টির মধ্যে ডিল করিয়ে মাঝখান থেকে ভালো কমিশন নিয়ে সরে যায়, শুধু এটা ধরে নিন যে আয়েশাও এই ধরনেরই এজেন্ট ছিল, কিন্তু টপ লেভেলে। ওর সমস্ত ডিলগুলি লাখ আর কোটি টাকার উপরেই হতো, আর সব কটাই ছিল একেবারে বেআইনি। আমাদের কাছে সব কিছুরই প্রমাণ ছিল, আমরা ওকে অ্যারেস্টও করেছিলাম, কিন্তু ও হঠাৎ করে রাজসাক্ষী হয়ে গেল। ও নিজের মুক্তির বিনিময়ে 3 জন বড় ব্যবসাদারের দুর্নীতির বিরুদ্ধে আমাদের হাতে সব প্রমাণগুলো দিত। আজ কোর্টে শুনানি ছিল, কিন্তু কাল রাতেই ওর মার্ডার হয়ে যায়। 3 জন বড় বিজনেসম্যান, এরা কারা? বিকি, রাহুল, কুমার। এই 3 জনের কাছেই পয়সা আর পাওয়ার যথেষ্ট আছে, যা খুশি করতে পারে। আর যে প্রমাণগুলো
আয়েশার কাছে ছিল? আয়েশার কাছে কিছু টেপ ছিল, এই 3 জন বিজনেসম্যানের বেআইনি কাজের কিছু ভিডিও ফুটেজ। তার মধ্যে কুমারের একটা ক্লিপ আমাদের কাছে আছে। এই দেখো দয়া। চিয়ার্স। টাকাটা কবে ট্রান্সফার করছেন মিস্টার কুমার? ব্যাস, যেই আমাদের কাছে গানস পৌঁছে যাবে আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। সেসবের চিন্তা আপনি করবেন না মিস্টার কুমার, ওনাদের কাছে অস্ত্রের তো কোনো খামতিই নেই, এমনিতেই তো পড়ে পড়ে জংই ধরছে। হ্যাঁ, তাছাড়া পাওয়ারে থাকার তো এটাই সুবিধা, তাই না? যখন যেটা মন চায় করে না। আপনি শুধু এই কনসাইনমেন্টটা সম্পূর্ণ করে দিন, আমাদের তো একসঙ্গে অনেক কাজ করতে হবে, তাই না? একদম। আর এটা তো সবে শুরু। আমি যতদিন আছি আপনাদের দুজনকে কোনো চিন্তা করার দরকার নেই। এটা একটা স্যাম্পল দয়া, এটা থেকে কিছু প্রমাণ করা যাবে না। অবশ্য প্রমাণ হিসেবে আয়েশার কাছে দেওয়ার মতো অনেক কিছুই ছিল, কিন্তু ও আমাদের কিছুই দেয়নি। ও চেয়েছিল যে এই সমস্ত প্রমাণগুলো ও কোর্টের হাতে নিজেই দেবে। নিজের নিরাপত্তার বদলে ও আমাদের সামনে এই শর্ত রেখেছিল। বাকি টেপগুলো ছাড়া এই টেপ আমাদের কোনো কাজেই আসবে না। এই টেপ আপনার কাজের না হতে পারে, কিন্তু আমাদের কাজে লাগতে পারে। এই 3 জনকে বিউরোতে ডাকার জন্য যথেষ্ট। যে লেভেল পর্যন্ত এরা পৌঁছেছে, এদের পক্ষে আয়েশার মার্ডার প্ল্যান করা খুব একটা বড় ব্যাপার নয়। ছিলাম এগুলো ওই লোকগুলোর স্টেটমেন্ট আর সিগনেচার, যারা কাল রাত 9টা থেকে 3টে অবধি আমার ক্লায়েন্টের সাথে ছিল। টাইম তো আমরা জিজ্ঞাসা করিনি। দেখুন, আয়েশার মাথা খারাপ ছিল, ও এমনই মন গড়া গল্পগুলো শোনাতো যাতে ও শাস্তি থেকে বেঁচে যায়। দ্যাটস ইট। আয়েশা আপনাকে ঠকিয়েছে, আপনার বিরুদ্ধে সিবিআই এর কাছে প্রমাণ দিয়েছে। রাগ হওয়াটা তো স্বাভাবিক। হ্যাঁ, ভেবেছিলেন খুন করে দেওয়া যাক ওকে? রাগ নয় স্যার, বরং আফসোস হলো ওর ওপর। কারণ ও চাইলেও কিছু করে উঠতে পারতো না স্যার, কারণ ওর করার মতো কিছুই ছিল না। এটা আমার ক্লায়েন্ট রাহুলের অ্যালিবাই। কাল রাত্রে ইনি কিন্তু নিজের বিজনেস পার্টনারদের সাথেই ছিলেন, এর মধ্যে সমস্ত ডিটেলস আছে। আমার মনে হয় না যে আপনাদের কিছু জানার আছে বলে। আপনারা যেতে পারেন। ধন্যবাদ। মার্ডারের সময় আমার ক্লায়েন্ট ফ্যামিলি ফাংশনে বিজি ছিলেন, আর এই হচ্ছে তার প্রমাণ। মিস আয়েশার কাছে আপনার বিরুদ্ধে প্রমাণ ছিল মিস্টার কুমার। আর এমন প্রমাণ যা আপনাকে বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট। আয়েশা খুবই চালাক মেয়ে, ভালো হয়েছে মারা গেছে, নাহলে আমি ওকে মেরে ফেলতাম। মারতেন না মেরে ফেলেছেন? না স্যার, আমি ওকে মারিনি, কিন্তু ওই মানুষটাকে আমি নিশ্চয়ই থ্যাঙ্কস বলবো যে আমার মনের ইচ্ছেটাকে পূরণ করেছে। আপনি যেতে পারেন, তবে খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ। আপাতত আমরা কাউকেই অ্যারেস্ট করতে পারবো না, এখানে সবারই কোনো না কোনো কারণ আছে। স্যার, হ্যাঁ স্যার, স্যার একটা কথা জানা গেছে। হ্যালো, হ্যাঁ, সব কিছু তৈরি। একটা কথা মনে রেখো, কোনো ভুলভ্রান্তি যেন না হয়। এই তো দাদা, চলে আসুন, বাস ছাড়বে, বাস ছাড়বে। চাপ বাবা। আরে দাদা, কি হলো? বাস দাঁড়ালো কেন? আরে বাসের সামনে কেউ গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে দাদা। মাঝ রাস্তায়? স্যার, আপনারা এখানে? শহর ছাড়ার খুব তাড়া দেখছি তোর। হ্যাঁ, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে তোকে। চল চল। স্যার, আমি কি করেছি স্যার? স্যার, আমার কথাটা তো শুনুন স্যার। স্যার, আমাকে কেন ধরছেন স্যার? স্যার স্যার কি করছেন স্যার? আমাকে কেন ধরছেন? আমি তো ছুটি নিয়ে দেশে যাচ্ছি স্যার। তোর রেকর্ড আমরা চেক করেছি, তুই তো আমাদের বলিসনি। হ্যাঁ,
যে আয়েশার আগে তুই মিস্টার কুমারের জেট সিকিউরিটিতে ছিলি? হ্যাঁ স্যার, ওটাই তো আমার কাজ। আর আপনি তো জানেন যে সরকার আমাদের যেখানে পাঠায় সেখানে যেতে হয়। তোমার মোবাইলে কুমারের কল একবার নয় 3 বার, আয়েশার মার্ডারের ঠিক আগে। এটাও একটা কাজ। আপনারা ঠিক বলেছেন স্যার। কুমার আমাকে কল করেছিল, ও আয়েশা ম্যাডামের সঙ্গে কথা বলতে চাইছিল, কিন্তু আমি বারণ করেছিলাম স্যার। ও আমাকে টাকার লোভও দেখিয়েছিল, কিন্তু আমি তবুও কথা বলাইনি। প্রথমে 2বার বারণ করেছিলি তুই, আর তারপর রাজি হয়ে গেলি তুই, হ্যাঁ? ম্যাডাম, এই কুমার স্যার আবার ফোন করছেন। হ্যাঁ, আমাকে কোনো বিপদের ব্যাপারে বলতে চাইছে। ফোনটা দাও। এই নিন। হ্যাঁ বলো। আমি জানতে পারলাম তুমি আমার জন্য চিন্তা করছো, কোনো বিপদ থেকে আমাকে উদ্ধার করতে চাইছো। হাউ স্ট্রেঞ্জ। আমি বলে দিচ্ছি, আমি তোমাকে খুব ভালো মতো চিনি। আর এই সমস্ত কার্যকলাপ না তুমি অন্য কারোর সাথে করো। আর এমনিতেও যদি আমি জেলে যাই, এই টাকাগুলো নিয়ে আমি কি করব? আচার দেবো? এই টাকাটা না তুমি তোমার কাছেই রাখো, এটা তোমারই সাহায্যে লাগবে। কোনো দরকার নেই এই ফোনটা আমাকে দেওয়ার। আমার সাথে গেম খেলার চেষ্টা করে যাচ্ছে, আর তুমি ওকে সাহায্য করছো। আমি কোথায় ম্যাডাম? আপনাকে সাহায্য করছিলাম তো। ঠিক আছে থাক, শুধু এইটুকুনি জেনে রেখো, তুমি যদি ওকে সাহায্য করো না, রক্ষা পাবে না। আমি সিবিআই কে বলে দেবো, যদি আমার কিছু হয় তাহলে সবার প্রথমে তোমাকেই অ্যারেস্ট করবে। তুই গেছিলি না আয়েশার ঘরে ঠিক ওর রুমে ঢোকার আগে? ওর বিউটি ক্রিমটাকে অ্যাসিড ক্রিমে বদলাতে খুব বেশি সময় লাগেনি নিশ্চয়ই, তাই না? এ আপনি কি বলছেন স্যার? আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। যদি তুই সত্যি কথাও বলিস না, তাহলেও এই কেস যতক্ষণ না সলভ হচ্ছে তুই আমাদের হেফাজতে থাকবি, বুঝলি? এখন চল, নিয়ে চল ওকে, চল চল। আরে স্যার আমি কিছু করিনি স্যার, ছেড়ে দিন স্যার, প্লিজ স্যার। হ্যাঁ পুরবি, বলো। স্যার, ওই ফুটেজটা যেটা ও সিবিআই কে পাঠিয়েছে, সেটা ওই ঘর থেকেই শুট করা হয়েছে যেখানে ওর খুন হয়েছিল। তার মানে আয়েশার বেডরুমে? হ্যাঁ স্যার, ওরই বেডরুমে। আসলে এই ফুটেজটা 1 বছর আগের, ফার্নিচার বদলানো হয়েছিল, তাই বোঝা যাচ্ছিল না। আর ইউ শিওর? স্যার 100%, এটা সেই ঘরটাই। হ্যাঁ, একটা ভাইটাল ইনফরমেশন দিলে পুরবি। থ্যাংক ইউ সো মাচ। পুরবি বলল যে আয়েশা মিনিস্টার আর মিস্টার কুমারের স্টিংটা ওই রুমেই করেছে। আর যদি এটাই হয়, ক্যামেরা ওই ঘরেই কোথাও লুকানো আছে। তার মানে ক্যামেরা এখনো ওখানেই আছে। রুম তো এটাই। আর এই হলো জানালা। ফুটেজে জানালা রয়েছে, তার মানে এই ফুটেজটা এই দিক থেকেই তোলা হয়েছে। স্যার, ফুটেজ অনুযায়ী তো ক্যামেরা এখানে থাকা উচিত। না ভাই, এতটা হাইটে না, ক্যামেরা আই লেভেলে ছিল, আর সেই হিসেব অনুযায়ী এইখানেই কোথাও হওয়া উচিত। আচ্ছা, ওই আয়নার ভিতরে নেই তো? আরে ওই যে আয়নাগুলো থাকে না, যার একদিকে দেখা যায় আর একদিকে দেখা যায় না। ভাই তাহলে তো জানতেই পারা যাবে। কি করে স্যার? তুমি ওই ফিঙ্গার নেল টেস্টের কথা শোনোনি? যে কোনো অচেনা জায়গাতে বা ট্রায়াল রুমে ড্রেস চেঞ্জ করার আগে এই টেস্ট করে নেওয়া উচিত, ফিঙ্গার নেল টেস্ট। তোমার যে নখ রয়েছে সেটা তুমি কাঁচের মধ্যে লাগাও, আর তোমার রিফ্লেকশনে যে নখ আছে আর তোমার যে নখ রয়েছে তার মধ্যে যদি গ্যাপ থাকে তাহলে সেটা আসল, আর যদি গ্যাপ না থাকে তাহলে সেটা নকল ওয়ান ওয়ে। যেমন এই মিররটা, এটা ওয়ান ওয়ে মিরর। যদি মিররটা ওয়ান ওয়ে হয় তাহলে তো এর পেছনে জায়গা থাকার কথা। অভিজিৎ, এখানে তো পুরো ফিল্মের সেটআপ লাগানো রয়েছে। এসডি কার্ড তো নেই স্যার। হ্যাঁ, লকার খালি। স্যার মনে হয় টেপটা এখানেই রাখতো। এই জায়গা থেকেও বড় বড় লোকের কেলেঙ্কারি রেকর্ড করেছে, আর এই জায়গায় ব্যবহার করে খুনি ওকে খুন করে দিয়েছে। হতে পারে এই
এই ওয়ান ওয়ে মিরার দিয়ে ওকে ছটপট করে মরতে দেখেছে ও। স্যার, তার মানে আমরা যখন ওখানে লাশের সঙ্গে ছিলাম তখনও এখানে ছিল? আর আমাদের যাওয়ার পরে সুযোগ বুঝেও এখান থেকে পালিয়ে গেছে। তার মানে আয়েশা আর পুলিশের অনুপস্থিতিতে লোকটা বাড়িতে ঢুকেছিল, হয়তো বাড়ির পিছন থেকে। ও আয়েশার বিউটি ক্রিমটাকে সরিয়ে বিষাক্ত ক্রিমটা রেখে দেয় আর তারপর ভিতরে ঢুকে বসে থাকে। তার মানে ও চোখের সামনে আয়েশা ওই ক্রিমটা লাগিয়েছে আর একটু বাদে ছটফট করতে করতে মরে গেছে। তারপর পুলিশ আর রাখি এখানে আসে, তখনও ভেতরে ছিল। তারপর আমরা এখানে এসেছি, তখনও ভেতরে ছিল। তারপর রাত্রে সুযোগ পেতেই ও টেপগুলো নিয়ে এখান থেকে পালিয়ে গেছে, মনে হচ্ছে ওই রাস্তা দিয়েই। কিন্তু স্যার, মেইন গেটে তো পুলিশ দাঁড়িয়ে ছিল, ও মনে হয় পেছন থেকেই পালিয়েছে। এমন তো কিছু নয় স্যার, কিন্তু হ্যাঁ স্যার, প্রায় ধরুন মাঝরাতের দিকে গাড়ির চাকার এরকমই একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম। শব্দটা কোথা থেকে হয়েছিল মনে আছে তোমার? এই তো স্যার, এই পেছনের দিক থেকে, কিন্তু একবারই পেয়েছিলেন স্যার, আর দ্বিতীয়বার শুনিনি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, স্যার, টায়ারের ঘষার চিহ্ন তো রয়েছে এখানে। এ দেখতে পাচ্ছ এখানে এই তেল আর জল পড়ে আছে। মনে হচ্ছে এসি চালিয়ে গাড়ি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আর তারপর গাড়ি এখান থেকে বেরিয়ে গেছে। ওই কনস্টেবল এই গাড়িরই টায়ারের আওয়াজ শুনেছিল। যদি গাড়িটা এখানে অপেক্ষা করেই থাকে তাহলে হঠাৎ এমন কি হলো যে তাড়াহুড়ো করে চলে গেল? স্যার, মনে হয় কেউ দেখে ফেলেছিল, ওই জন্য ভয়তে পালিয়ে গেছো। পয়েন্ট আছে। এখানে আশপাশটা জিজ্ঞাসা করে দেখি। নমস্কার। নমস্কার। নমস্কার, আমরা সিআইডি অফিসার্স। সিআইডি? ম্যাম, কালকে রাত্রে আপনি এখানে কিছু কিছু অদ্ভুত দেখেছিলেন বা শুনেছিলেন, এমন কিছু যা আগে কখনো ঘটেনি? হ্যাঁ, দেখে তো ছিলাম। অনেক রাত পর্যন্ত আমি ঘুমোতে পারিনি। আর রাতে আমি দেখলাম বাড়ির সামনে একটা বড় গাড়ি পার্ক করা আছে, কিন্তু ওটা আমাদের সোসাইটির কারণ নয়। অনেক রাত পর্যন্ত গাড়িটা কিন্তু ওখানেই ছিল। কোন গাড়ি ছিল আপনার মনে আছে কিছু? দেখুন, গাড়ির ব্যাপারে তো আমি বিশেষ কিছু তো জানি না, কিন্তু ওটা HX9 ছিল, কারণ আমার ছেলের কাছেও ওই একই গাড়ি আছে। আই সি। আরো একটা কথা, যতক্ষণ ওই গাড়িটা ওখানে দাঁড়িয়ে ছিল না, গাড়ির ইঞ্জিনটা চালুই ছিল আর ভিতরে একজন বসেও ছিল। আমি এটা দেখছিলাম আর তখনই ওখানে কাউকে একটা আসতে দেখলাম, আমাদের আয়েশার বাড়ির দিক থেকে। ওর হাতে কিন্তু একটা ব্যাগও ছিল। আরে এই যে, কে ওখানে? গাড়িটা তো চলে গেল, কিন্তু এটা বুঝতে পারলাম না যে ওরা কারা ছিল, কেন এসেছিল, আর ওরা আয়েশার বাড়িতেই বা কি করছিল। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। স্যার, তার মানে খুনির সঙ্গে আর একটা লোক ছিল যে গাড়িতে বসে অপেক্ষা করছিল। লাখ টাকার গাড়ি ছিল। কি মনে হচ্ছে কে হতে পারে? সন্দেহের তালিকা এখন ওই তিনজনই রয়েছে। আরটিও থেকে খোঁজ নিয়ে দেখি এই গাড়িটা এই তিনজনের মধ্যে কার কাছে রয়েছে। স্যার, এই ধরনের দামি গাড়ি 3 জনের কাছে আছে। কি? হ্যাঁ স্যার, খুবই শৌখিন লোক, এক একজনের কাছে অনেক গাড়ি আছে। তাহলে এই 3 জনের মধ্যে ওই গাড়িটা কার আছে কি করে জানতে পারবো? তাও সিচুয়েশন অনুযায়ী খুনি এই তিনজনের মধ্যে কেউ মনে হচ্ছে। না স্যার, আমরা তিনজন এই খুনের ব্যাপারে কিচ্ছু জানি না। আপনারা এখানে কেন? স্যার, আয়েশা জীবনকালে তো আমাদের বাঁচা দুষ্কর করেই দিয়েছিল, এখন মরার পরেও আমাদের বাঁচা দুষ্কর করে দিচ্ছে। তার মানে স্যার, আয়সার খুনি ও আমাদের প্রত্যেককে ফোন করে 25 কোটি টাকা করে চেয়েছে, তাও আবার 24 ঘন্টার মধ্যে। আর হুমকি দিয়েছে আমরা যদি না দিই তাহলে ও আমাদের টেপ লিক করে দেবে।
এর মানে হচ্ছে আমাদের মার্ডারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওই কলাটাকে চিনতে পেরেছেন? না স্যার, আমি চিনতে পারিনি। আপনারা শুনে নিন, আমি কলটা রেকর্ড করেছি। আয়েশাকে আমি খুন করেছি, আর ওই টেপসগুলো আমার কাছে আছে। ওই টেপসগুলোর মধ্যে যা প্রমাণ আছে তোমাদেরকে সারা জীবন জেলে রাখার জন্য যথেষ্ট। 24 ঘন্টার মধ্যে কেম্যান ল্যান্ড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার 23122-তে 25 কোটি টাকা জমা করে দিন, না হলে এই প্রমাণটা পুরো দুনিয়া দেখবে। তোমাদের কাছে 24 ঘন্টা আছে, ভেবে নাও কি করবে। ওকে ট্রেস করো, দেখো কোথা থেকে ফোন এসেছে, কে ফোন করেছিল, দেখো কোনো ডিটেলস পাওয়া যায় কিনা। ওই যে ও অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, ওটা দিয়ে হয়তো জানা যেতে পারে। না, ইন্টারন্যাশনাল ব্যাংক স্যার, কোনো ডিটেল দেবে না ওরা। হ্যাঁ, কথাটা ঠিকই। স্যার, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কল, ট্রেস করতে পারছি না। তার মানে কিছুই হবে না? ওই বদমাসকে 25 কোটি টাকা দিতেই হবে? না, কেন দেবেন 25 কোটি টাকা ওই বদমাশ লোকটাকে? হ্যাঁ, আর কেন দেবেন যেখানে আপনারা কিছু করেননি? না কোনো ঘুষ দিয়েছেন আপনারা, না কোনো বেআইনি কাজ করেছেন। তাহলে আপনাদের বিরুদ্ধে ওই টেপে তো কিছুই থাকবে না। হ্যাঁ, যদি আপনারা কিছু করে থাকেন তাহলে। আরে এটা কি বলছেন স্যার? আমরা কিচ্ছু করিনি, আমরা ইনোসেন্ট, আমরা নির্দোষ। আপনি তো অযথাই আমাদের ওপর। আশ্চর্য তো। এনিওয়ে, থ্যাংক ইউ, আমরা নিজেরা সামলে নেব। চলো। সারিকা, এই রুমটাকে খুব ভালো করে চেক করতে হবে। খুনি এখানে ঘন্টার পর ঘন্টা ছিল, তার মানে এখানে কোনো না কোনো জিনিস নিশ্চয়ই পাবো আমরা, যেটা দিয়ে ওর ডিএনএ টেস্ট করা সম্ভব। ওর চুল, ওর নখ, যা কিছু। এক মিনিট সারিকা, হ্যাঁ, একটা ফোর্সেপ দাও। মাই গড, সারিকা এই দেখো। কন্ট্যাক্ট লেন্সেস? ইয়েস, কন্ট্যাক্ট লেন্স। কিন্তু কিন্তু আয়েশার চোখ তো একদম ঠিক ছিল। আমি নিজেও রিপোর্টস চেক করেছি, না ও চশমা পরতো আর না কন্ট্যাক্ট লেন্স। তবে এই কন্ট্যাক্ট লেন্সটা কার হতে পারে? খুনির? না না, খুনির হতে পারে না। একটা চোখের কন্ট্যাক্ট লেন্স খুলে যাবে আর কেউ জানতে পারবে না, এটা ইম্পসিবল। দেখান তো একটু। বেশ হাই পাওয়ারের লেন্স। হাই পাওয়ার লেন্স? কিছু তো আছে এই রুমে। একে তো এই ঘরটা চারিদিক থেকে বন্ধ, কোনো জানলা নেই, কোনো ভেন্টিলেটর নেই। হ্যাঁ? ও ওহো, কি হয়েছে? সারিকা, তুমি জানো তো ওই কালার স্টেন কেমিক্যাল বানানো হয় যা দিয়ে ঘাম টেস্ট করা যায়? হ্যাঁ জানি। গুড, এক কাজ করো, তুমি কালার স্টেন কেমিক্যাল বানাও। খুনি এখানে এই ঘরের মধ্যে ঘন্টার পর ঘন্টা ছিল, আর আমাদের অল্প সময়ের মধ্যে এত ঘাম হয়ে গেল। খুনির তো খুব ঘাম হয়েছিল। ইয়েস, এই ঘামটাকে চেক করব, তার থেকে জানা যাবে যে খুনি কোথায় ছিল, দাঁড়িয়ে ছিল না বসে ছিল না কিভাবে ছিল, সব কিছু। ওই র্যানসাম কলের কোনো মানেই হয় না, ওই কল বোগাস হতে পারে। হ্যাঁ স্যার, কারণটা আমাদের কেস থেকে সরানোর জন্য আর টাকা কামানোর জন্য। এই 3 জনের মধ্যে কেউ আয়েশাকে খুন করে আর ওই টেপটাকে চুরি করে, আর সে বাকি 2 জনকে কল করে ব্ল্যাকমেল করছে। কিন্তু স্যার, সে কে? স্যার, আমার তো মনে হয় কুমার হতে পারে। ও ভীষণ রকচটা, যে কারো খুন করতে পারে। আর ওই বাকি 2 জন, ওরাও কম যায় না স্যার। এই 3 জনের যেমন পয়সাও আছে তেমন ক্ষমতাও আছে এদের। খুনি এই 3 জনের মধ্যেই কেউ হবে স্যার। আর খুনির একজন সঙ্গীও আছে,
যে ওই বাইরে গাড়িতে বসে খুনির জন্য অপেক্ষা করছিল? হ্যাঁ, হবে তো এই তিনজনের মধ্যেই কেউ, আর এমন একজন যে আয়েশাকে খুব কাছ থেকে চিনতো। এক্স্যাক্টলি, সেজন্য ও জানতো যে আয়নার পেছনেও আরো একটা রুম আছে, আর আয়েশা কোন ক্রিম ব্যবহার করতো সেটাও ও জানতো। স্যার এর মানে ওই গোপন জায়গার ব্যাপারে খুনি ছাড়া আর কেউ কিছু জানতো না। এক্স্যাক্টলি। তাহলে স্যার? তাহলে আবার কি করবে দয়া? ধরে ফেলো ওদের। ওদের প্ল্যানিং এই ওদেরকে ফাঁসাতে হবে। আমাদেরকে এখানে কেন ডাকলো? কোনো আইডিয়া? হয়তো জিজ্ঞেস করার জন্য ডেকেছে খুনিকে টাকা দিয়েছে কি দিইনি। তাহলে তোমরা দুজন কি টাকা দেবে? তোমাদের কি মনে হয় টাকা দেওয়া ছাড়া আর কোনো উপায় আছে? তা তুমি কি করতে চলেছো ভিকি? দেবে টাকা? দেখো, টেপের ব্যাপারে তো কিছু বলতে পারছি না, আর তাছাড়া আমি কোনো বেআইনি কাজ করিনি, এই জন্য টাকা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। সরি, আমি টাকা দিচ্ছি না। ও কাম অন ম্যান, এত ঢং করার কি আছে? কিছু করে থাকলে বলো না, শুধু আমরা তিনজনই আছি এখানে। দেখো রাহুল, যদি কথা... এক সেকেন্ড, নাও সিআইডি মেসেজ করেছে। আরে কোথায় আছে ওরা? কি লিখেছে বল। কোথায় আটকে গেছে, আসতে পারবে না, ফিরে যেতে বলেছে। হোয়াট ননসেন্স ভাই, আমরা কখন থেকে এখানে বসে আছি, শুধু শুধু সময় নষ্ট করে গেল। এবার কি করবে? যাওয়া যাক, আর কি, চলো কাম অন। এই সে। স্যার, ভিকি, তার মানে ও জানতো যে আয়নাটার পিছনে ক্যামেরা আছে? হ্যাঁ, বাকি দুজনের হয় এরা কিছু জানে না, না হলে আমাদের সামনে অ্যাক্টিং করছে। স্যার আমার তো এই বিকিকে সন্দেহ হচ্ছে। এবার কি করব? নজর রাখা যাক এর ওপর, কোনো না কোনো ভুল নিশ্চয়ই করবে। হ্যাঁ সারিকা, কালাস্টেন কেমিক্যাল রেডি। ঠিক আছে, চলো। আরে স্যারও যাচ্ছেটা কোথায়? আরে কোথায় আর যাবে পঙ্কজ, বন্ধুদের সাথেই দেখা করতে যাচ্ছে, আবার কি? হ্যাঁ সারিকা বলো। গুড, কিছু পেলে? মেঝেতে? মেঝেতে শুয়েছিল? মেঝেতে কেন? ওকে ওকে, ঠিক আছে সারিকা, আমি তোমাকে পরে ফোন করছি, বাই। ওই দুদিন আগে আমি 1124 লাস্টটা এনেছিলাম,
হ্যাঁ স্যার। কোথায় ওটা? ওর মুখটা দেখতে হবে। এই যে স্যার। এই জানতে পারেনি তো যে আমরা ওকে ফলো করছি? স্যার, এটা সত্যি সত্যি বাড়িতে ঢুকে গেল। ভেবেছিলাম ও কোনো বন্ধুর সাথে দেখা করবে। হ্যাঁ অভিজিৎ। কি? ডক্টর সালুকে বলে দিয়েছেন যে খুনি কে? কে? ও হ্যাঁ, আমরা এই ভিকিকে ফলো করতে করতে ওর বাড়ির কাছে পৌঁছে গেছি। ঠিক আছে, আমরা ওয়েট করছি। অভিজিৎ আসছে। এক মিনিট, এটা কি করছেন আপনারা? আরে এটা কোনো ভদ্রতা হলো কারো বাড়ির ভিতরে ঢোকা? একদম বাজে কথা বলবে না। আমরা সত্যিটা জেনে গেছি। কোথায় লুকিয়ে রেখেছো ওকে? দেখুন, আপনি আমার কথা শুনুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কিচ্ছু করিনি। আমি না আয়েশাকে খুন করেছি আর না এখানে কাউকে লুকিয়ে রেখেছি। আমরা কখন বললাম যে তুমি আয়েশার খুন করেছো? হ্যাঁ, একেই বলে চোরের নজর বোচকার দিকে। দেখুন, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আপনারা আমার কথাটা শুনুন। আপনারা আমার কথা কেন শুনছেন না? হ্যালো, আপনারা এইভাবে ভিতরে ঢুকতে পারেন না। এখানে তো কেউ নেই। আমি বলছি আপনাদেরকে এখানে কেউ নেই, প্লিজ। আরে বন্ধ করুন এগুলো। এইভাবে ভিতরে আপনারা ঢুকতে পারেন না। হ্যালো, এক্সকিউজ মি। হ্যালো, আরে ওপরে কিচ্ছু নেই স্যার। আরে প্লিজ দেখুন, এখানে কিচ্ছু নেই, কেউ নেই এখানে। আরে আপনারা তো আমার কোনো কথাই শুনছেন না। আজব তো, কখন থেকে বলছি এখানে কেউ নেই। আরে কেউ নেই এখানে। হ্যালো স্যার, দেখুন আমার কথাটা শুনুন প্লিজ। শুনুন, দেখুন দেখুন, আমি আপনাকে বলছি আমি আয়েশাকে খুন করিনি। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি সত্যি বলছি। আমরা জানি যে তুমি আয়েশাকে খুন করনি। তাহলে আপনারা এখানে কি খুঁজছেন? 1 মিনিট, সব জানতে পারবে। স্যার আসুন। আয়েশা দেবী, আপনার খেলা শেষ, চলে আসুন। সালুমকে স্যার আগেই বলে দিয়েছিল তুমি বেঁচে আছো। আসলে আমি ওর চোখটা চেক করব। আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। তুমি আসলে আয়েশা হতেই পারো না। তুমি তো সে যাকে ঘরের মধ্যে বেঁধে রাখা হয়েছিল। অন্য কোনো মেয়েকে আয়েশা বানিয়ে নির্মমভাবে ওকে হত্যা করেছো। কে ছিল ওই মেয়েটা? কি শত্রুতা কি ছিল ওর সঙ্গে? ওর সাথে কোনো শত্রুতা ছিল না। আমি শুধু আমার জীবনটাকে বাঁচাতে চেয়েছিলাম। আমি খুব ভালো করে জানতাম যে সিবিআইকে সাক্ষী দেবার পরেও আমি সুরক্ষিত থাকবো না। এই তিনজনেই কিন্তু খুব ডেঞ্জারাস। ওরা আমাকে ঠিক খুঁজে বের করে নিত, আর আমি ভয় পেয়ে বেঁচে থাকতে পারতাম না। তাই আমার সামনে একটাই রাস্তা ছিল, নিজের মরে যাওয়ার মিথ্যে অভিনয় করে
সারাটা জীবনের মতো উধাও হয়ে যাওয়া। এই পরিকল্পনাটা আমরা দুজনে মিলে বানিয়েছিলাম। ওই মেয়েটা একটা স্ট্রাগলিং অ্যাক্ট্রেস ছিল। ওকে আমরা ইন্টারনেটের কোনো অনলাইন কাস্টিং এজেন্সি থেকে খুঁজে বার করেছি। রিয়া নাম ছিল ওর। ওকে এই জন্যই সিলেক্ট করেছিলাম কারণ ওর হাইট ওয়েট সব কিছুই আয়েশার মতো ছিল। আমরা ওকে মিথ্যে মিটিংয়ের অজুহাতে বাড়িতে ডাকি আর ওকে অজ্ঞান করে দিই, আর ওকে বেঁধে ওই গুপ্ত রুমে রেখে দিই। তোমার প্ল্যান তো কার্যকরী হয়েছিল, তাহলে ফোন করে টাকা চাওয়ার নাটক কেন করলে? আমরা ভাবলাম যে আপনাদের এই তিনজনের থেকে মনোযোগ সরে যাবে আর আমরা টাকাও পেয়ে যাব নতুন জীবন শুরু করার জন্য। প্রয়োজনের থেকে বেশি চালাকি আর লোভ তোমাদের নিজেদের জালেই ফাঁসিয়ে দিয়েছে। চিন্তা করো না, তোমাদের জীবন নতুন করে শুরু হবে, কিন্তু সেটা জেলে। ওদিকে দেখ স্যার, স্যার 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 সামলে মেঝেতে জল রয়েছে। সরি সরি। ইটস ওকে স্যার, নো প্রবলেম। থ্যাংক ইউ স্যার। স্যার স্লিপার এখানে খুলবেন। টিম ব্রো। ইয়েস স্যার। বান্টি শিট, তোরা আছিস তো? আরে আমাকে না বলেই তোরা এখানে চলে এলি। আমার কোনো ভ্যালুই নেই। হ্যাঁ, আমি ইডিয়েটের মতো তোদের পেছন পেছন দৌড়াই। আরে কেউ আছিস তো? দীপু, চেঁচাস না ভাই। সত্যি ভাই, কত চিৎকার করিস, বস না এখানে চুপচাপ। আমি কাঁদি আর তোরা? দীপু, আরে চিল কর না। না রে ঋত্বিক, এই বান্টি আর অঙ্কু না সবসময় এরকমই করে। পুলিং কলেজেও লেগ পুল করতো আর এখানে এসেও করছে। জাস্ট সেট আপ দীপু, আমরা স্টিম রুমে রিল্যাক্স করতে এসেছি, ডিস্টার্ব করিস না ভাই। আচ্ছা ডিস্টার্ব আমি করছি। শাট আপ দীপু। কি হলো রে দীপু, কি হয়েছে? আরে আমি কিছু করিনি। তাহলে এই চিৎকারটা কিসে? আরে কেউ দরজাটা খোলো, স্টিম কম হলে তবে তো দেখতে পাবো। অঙ্কুর, অঙ্কুর, আরে গাইস, আরে গাইস শোনো, গাইস শোনো, আরে গাইস শোনো। কি হয়েছে দীপু, কেন চিৎকার করছিস? ওই ওখানে কি হয়েছে তোর? আরে অঙ্কুরের খুন হয়ে গেছে। হ্যাঁ? খুন? কি? এটা কি বলছিস তুই? তুই যদি মজা করিস ঠিক হবে না কিন্তু। আরে আমি মজা করছি না, কেউ অঙ্কুরকে ছুরি মেরে খুন করে দিয়েছে, স্টিম রুমে পড়ে আছে। মঞ্জু,
বসুন স্যার। কোথায় বডি? স্যার লাশ ভেতরে আছে। আপনারা কোনো জিনিসে হাত দেননি তো? না স্যার, লাশ দেখে আমরা স্টিম রুম বন্ধ করে দিয়েছি, তখন থেকে আমরা বাইরেই দাঁড়িয়ে আছি। অভিজিৎ, এই দেখো, এই এই গলাটার নার্ভ কেটে গেছে, এখান থেকে অনেক রক্ত বেরিয়েছে, সেই জন্য মারা গেছে। স্যার এরা বলছে যে ছুরি মারা হয়েছে, কিন্তু আঘাত তো দেখতে পাচ্ছি না। ছুরি তো কোথাও নেই। আপনারা কি লাশের পাশ থেকে কোনো ছুরি সরিয়েছেন? না না স্যার, আমরা তো হাতও লাগাইনি। হ্যাঁ স্যার, আমরা যখন দরজা বন্ধ করেছিলাম তখন ছুরি ওখানেই ছিল লাশের পাশে। আপনারা দরজা বন্ধ করার পরে কেউ ভিতরে গিয়েছিল? না স্যার, কেউ যায়নি। রিয়েলি? আপনারা জানেন আপনারা কি বলছেন? হ্যাঁ, ভিতরে একটা খুন হয়েছে, লাশ আর ছুরি দুটোই ভিতরে রয়েছে। আপনারা দরজা বন্ধ করে বাইরে আসেন, কেউ ভিতরে ঢোকেও নি, আর ছুরি হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়। হ্যাঁ, কেউ কি এখানে বলবেন আমাকে কি করে এটা সম্ভব? স্যার, মনে হচ্ছে ওরা যখন এদিকে পালিয়ে আসছিল ছুরিটা কেউ লুকিয়ে দিয়েছে। তল্লাশি নাও এদের, তল্লাশি নাও। হাত উঁচু করো। স্যার, এদের কাছে তো কোনো ছুরি নেই, এবার এদের কাছে একবার। স্যার আমাদের অবস্থা তো দেখুন, কোথায় লুকাবো ছুরি? অদ্ভুত ব্যাপার, এদের কাছে যখন ছুরি নেই তাহলে গেল কোথায়? স্যারের গলায় ছুরির আঘাত রয়েছে। এক মিনিট। হ্যাঁ দয়া, ওখানে অঙ্কুরের মৃত্যু কি করে হয়েছে, কিভাবে? খুনি ওর গলায় ছুরি মেরেছে। এখানে মঞ্জুর খুনও ঠিক ওইভাবেই হয়েছে। দয়া, যে ছুরি দিয়ে খুন করা হয়েছে সেই ছুরিটা আছে ওখানে? হ্যাঁ আছে। এই যে, কেন, কি হয়েছে? ভাই, এখানে ছুরি পাওয়া যাচ্ছে না। কি, ছুরি উধাও হয়ে গেছে? আচ্ছা, একই রিসর্টে একই সাথে দুটো আলাদা আলাদা জায়গায় দুজন বন্ধুর খুন, তাও আবার ঠিক একইভাবে। ঠিক আছে, আমি তোমাকে পরে কল করছি। পুরবি, এই ছুরিটাকেও ফরেন্সিকে পাঠিয়ে দাও। একটা মেয়ের গলা কেটে মার্ডার করা হয়েছে, তাও তখন যখন ও তোমাদের পাশে বসেছিল, আর তোমাদের মধ্যে কেউ কিছু দেখোনি, কিছু শোনোনি। হ্যাঁ স্যার, আমরা সবাই হট টাবে রিল্যাক্স করছিলাম, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, কিচ্ছু বুঝতে পারিনি। আর আপনারা সবারই চোখ লেগে গেছিল। হ্যাঁ, আর মঞ্জু মরার সময় ও নিশ্চয়ই বাঁচার চেষ্টা করেছিল, হাত পা নিশ্চয়ই ছুঁড়েছিল, তখনও কেউ কিছু দেখোনি? স্যার, হ্যাঁ স্যার আপনি এখান থেকে ছুরিটা তুলেছেন? ছুরি না তো, কেন? স্যার ছুরিটা পাওয়া যাচ্ছে না। ছুরি নেই? এক্ষুনি তো এখানেই ছিল, কোথায় গেল? স্যার আমরা তো এখানেই রয়েছি, আমাদের চোখের সামনে ছুরিটা হারিয়ে গেল কিভাবে? ঋত্বিক, এবার তোর পালা। দেখো, এটা বোঝাই যাচ্ছে যে খুনি তোমাদের মধ্যেই কেউ। এখন সত্যি কথা বলে দাও, কি অঙ্কুর আর মঞ্জুকে কে প্রাণে মারতে চেয়েছিল? আপনাদের এটা মনে হচ্ছে যে আমরা ওদের মেরেছি? স্যার, ওরা তো আমাদের বন্ধু ছিল, আমরা ওদের কেন মারবো? এই কুম্ভীরাস্ত্র আমাকে দেখিও না, বুঝেছো?
যখন ওদের দুজনের খুন হয়েছিল তখন তোমরাই ছিলে ওদের পাশে, তোমরাই। এখন এই নাটক বন্ধ করো আর সত্যি কথা বলো, তোমাদের মধ্যে কে ওদের এত ঘৃণা করতো যে ওদেরকে খুন করতে হয়েছে? তোমরা সবাই কলেজে একসাথে পড়তে না? কলেজে হতে পারে তখন কিছু হয়েছিল কারোর সাথে যে এতই ঘৃণা ছিল যে 10 বছর বাদেও ওই ঘৃণাটা যায়নি, আর সুযোগ বুঝেই ওদের দুজনকে মেরে দিয়েছো। তুমি না, তুমি ভালো এতেই হবে যে নিজেদের দোষ স্বীকার করে নাও, বুঝেছো? কি হলো? হ্যাঁ, কিছু তুমি করিনি। করেছো? আমি কিছু তুমি করিনি। মেরেছো ওদের? স্বপ্ন অঙ্কুরকে মারতে চেয়েছিল। মিথ্যে কথা বলছে। আজ আমি আমার নিজের চোখে দেখেছি। যেটা তুমি করছো না, একদম ঠিক করছো না। আমি তোমায় ছাড়বো না। কি করবে তুমি? হ্যাঁ, তুমি শুধু চেঁচামেচি ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। তোমার চাবি আমার হাতে আছে, আমার হাতের কাঠপুতুল তুমি। আমি যেরকম চাইবো তুমি সেরকমই করবে, এটা তুমিও জানো। তাই লেট মি গো। আই হেট ইউ, Bye. আই হেট ইউ অঙ্কুর, আই হেট ইউ। আমি তোমাকে ছাড়বো না। আমি তোমায় মেরে ফেলবো, প্রাণে মেরে ফেলবো। স্বপ্না, কি বলছো? না স্যার, এটা সত্যি যে স্বপ্না অঙ্কুরকে ঘৃণা করতো, খুব ঘৃণা। কিন্তু স্যার ওই অঙ্কুর চুপ। কিন্তু কি? স্বপ্না আর অঙ্কুর হাজবেন্ড ওয়াইফ ছিল, কিন্তু অঙ্কুর স্বপ্নাকে ছেড়ে দিয়েছিল। ওদের ডিভোর্স হওয়ার কথা ছিল। আর সেই কারণে তুমি অঙ্কুরকে এত ঘৃণা করতে? হ্যাঁ স্যার, সেটা কোনো কারণ নয়। আমাদের ডিভোর্স তো এমনিতেও হয়ে যেত। ওই লোকটা আমার বাচ্চাদের আমার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল। কোর্টে আমার উপর মিথ্যে মিথ্যে অভিযোগ দিয়ে আমার বাচ্চাদের আমার থেকে কেড়ে নিতে চেয়েছিল। হ্যাঁ, আমি ওকে ঘৃণা করতাম, আমি ওকে খুবই ঘৃণা করতাম স্যার, কিন্তু আমি ওকে মারতে পারি না। আর স্যার, যখন ওর মার্ডার হয়েছে আমরা সবাই হট টাবে ছিলাম। আর ঋত্বিক, তুমি তো ওখানেই ছিলে, স্টিম রুমে। দয়া যখন জিজ্ঞাসা করছিল যে কে যে মঞ্জু আর অঙ্কুরকে ঘৃণা করে, তখন তোমার মুখ ফ্যাকাশে কেন হয়ে গিয়েছিল? কি ব্যাপার? তোমার আর মঞ্জুর মধ্যে কিছু ছিল? কোনো প্রবলেম ছিল? তুমি কি ওকে পছন্দ করতে না? স্যার, আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আরে কেউ ওকে বোঝা, আমি এক প্রশ্ন বারবার জিজ্ঞাসা করি না। এর কথা জবাব দাও। এ দ্বিতীয়বার কিন্তু মুখ দিয়ে জিজ্ঞাসা করবে না, হাত পা দিয়ে জিজ্ঞাসা করবে। মুখ খোল। ঠিক আছে স্যার, আমি বলছি। দেখুন স্যার, আমি মানছি যে আমি মঞ্জুকে ঘৃণা করতাম। একে তো বন্ধুত্বের খাতির ওকে সাহায্য করেছি, ওকে আমার কোম্পানিতে চাকরিও দিয়েছি। আর ও কি করছে? আমার বসের প্রিয়পাত্র হয়ে আমারই চাকরি খেতে চলেছিল। রাগ হতো আমার ওর ওপর, আর ও সেটারই যোগ্য ছিল। কিন্তু স্যার, সে যাই হোক না কেন স্যার, আমি ওকে মারার কথা ভাবতে পারি না স্যার। ইনফ্যাক্ট আমি তো ওখানে ছিলামই না ওর কাছে। আরে হ্যাঁ, ও তো ওখানে ছিলই না, ও তো স্টিম রুমে ছিল যেখানে অঙ্কুর খুন হয়েছে। কারেক্ট। ভালো প্ল্যান করেছিলে তোমরা দুজনে মিলে, ভালো প্ল্যান করেছিলে। কি অদ্ভুত ব্যাপার, একজন এই স্বপ্না দেবী যে অঙ্কুরের থেকে মুক্তি চেয়েছিল, আর ঋত্বিকের মঞ্জুর থেকে, আর এরা দুজনেই দুজনের কাজ করে দিয়েছে, ওই দুজনকে খুন করে দিয়েছে, রাইট? এই আইডিয়া কোন ফিল্ম থেকে নিয়েছো তোমরা? এরকম কিচ্ছু নয় স্যার। না আমরা কোনো প্ল্যান করেছি, না আমরা কাউকে খুন করেছি। বিলিভ মি স্যার। কে খুন করেছে আর কে করেনি সে সবই জানা যাবে। শুধু একবার ওই ছুরিটা যদি পেয়ে যায়। ছুরিটা এইভাবে হারিয়ে তো যেতে পারে না, এখানেই কোথাও থাকবে। পুরবি, ছুরিটা পেলে? না স্যার, খুঁজছি আমি। ঠিক আছে, খোঁজো, আমরা আশেপাশে দেখছি। ফ্রেডি স্যার, এই জুতোর চিহ্নগুলো দেখুন। মানে এটা বেশিক্ষণের না। তার মানে হলো পঙ্কজ এইখানে কেউ লুকিয়েছিল। আর এই দেখ,
কাজগুলো কেমন মুড়িয়ে গেছে। স্যার এখান থেকেই তবে কি হচ্ছিল সেসব দেখছিল। পঙ্কজ, এর মানে হলো এই যে এখানে লুকিয়ে ছিল না, সেই মেরেছে মঞ্জুকে। পিওপি নিয়ে আসি স্যার, চিহ্নগুলো ছাপ তুলেনি। স্যার পুরবি 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 তুমি ঠিক আছো? কিন্তু এসব হলো কি করে? তুমি অজ্ঞান হয়ে গেলে কি করে? জানি না স্যার। সব রেডি আছে? হ্যাঁ স্যার। আর পুরবি, ও কেমন আছে? স্যার ঠিক আছে, ওই ডক্টর সালুমকে ওকে চেক করছে। ঠিক আছে, সবাইকে ডাকো, দেখি এই আংটি আর জুতোর চিহ্ন কার সঙ্গে ম্যাচ করে। আসুন আসুন, এইদিকে এইদিকে আসুন। দেখুন, আমরা খুনির সাথে যুক্ত কিছু প্রমাণ পেয়েছি, যেমন হলো এই জুতোর ছাপ। আর এক মিনিট, আপনাদের মধ্যে কেউ একজন এখানে আসেনি। কে আসেনি? ঋত্বিককে দেখা যাচ্ছে না, কোথায় ও? স্যার ওর খিদে পেয়েছিল তো ও কিচেনের দিকে কিছু খেতে গেছে। খিদে পেয়েছে? দয়া, তুমি শুরু করো, আমি দেখে আসি ও কিচেনে কি খাচ্ছে। ঠিক আছে ফ্রেডি, এদের সবাইকে আংটি পরিয়ে চেক করো। আর পঙ্কজ, জুতোর ছাপটা চেক করো। আপনি আসুন। নেক্সট। স্যার ম্যাচ। ফ্রেডি, আংটিটা চেষ্টা করো। স্যার পারফেক্ট ম্যাচ। অঙ্কিতা, ওইখানে দাঁড়িয়ে যাও। নেক্সট। ম্যাচ স্যার। নেক্সট। না স্যার। ম্যাচ স্যার। আংটি। ম্যাচ। তাহলে আপনাদের তিনজনের মধ্যে কেউ ওই গাছের পেছনে লুকিয়েছিলেন, মঞ্জুকে খুন করার আগে কিংবা খুন করার পরে। আরে ঋত্বিককে দেখেছো? না, কিন্তু ওদিকে কেউ আছে। ঋত্বিক, ও নো। হ্যাঁ অভিজিৎ। আরে ভাই, ঋত্বিককে কেউ খুন করেছে। হ্যাঁ কিচেনে, তোমরা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। কাউকে এখান থেকে তুমি পালাতে দেখেছো? না। তুমি কি এখানে কাউকে যেতে বা আসতে দেখেছো? হ্যাঁ, এদিকে আসুন। ও মাই গড! আরে ভাই, আমি এসে দেখি ছুরি ওর গলায় লেগে রয়েছে, আমার সামনেই ও পড়েছে। ভাই খারাপ লাগছে, যদি একটু আগে আসতে পারতাম তাহলে। আরে ধরা পড়বে ও,
ভাই 3-3টে খুন হয়ে গেল। আরে ভাই, এটা কি ধরনের মজা? ক্রাইম সিনে তোমরা সিআইডি অফিসার হওয়া সত্ত্বেও গাফিলতি করছো। কি বলছেন কি আপনি? এটা মজা করার সময় নয়, এখানে খুন হয়েছে। হ্যাঁ আমি জানি এখানে খুন হয়েছে, আর আমি এখানে কি মজা করছি স্যার? তবে কে করছে মজা ভাই? কি হচ্ছে ডক্টর সালুকে? দয়া, যদি অভিজিৎ না করে থাকে তুমি করেছো। তোমার জানা উচিত প্রমাণকে অবহেলা করা উচিত নয়। ডক্টর সালুকে রিল্যাক্স, আগে এটা বলুন যে কি ব্যাপার। আরে ভাই, ছুরিটা ছিল, যেটা দিয়ে খুন করা হয়েছে সেটা কোথায়? আরে ছুরি এখানে সিঙ্কের মধ্যেই রয়েছে। সিঙ্কে কোনো ছুরি নেই। তুমি কোথায় গেল ছুরি? হ্যাঁ, 1 মিনিট স্যার, 1 মিনিট। এবার আমি কিছু বুঝতে পারছি। এই ছুরিগুলো হঠাৎ করে উধাও হয়ে যাওয়া, এটা খুনির একটা দারুণ প্ল্যান। এখানে 3টে খুন হয়েছে, 3টে খুনেই প্রত্যেকবার ক্রাইম সিন থেকে ছুরি এইভাবে উধাও হয়ে গেছে। প্রথমে স্টিম রুমে, যেটা বাইরে থেকে বন্ধ ছিল, তারপর জাকুজিতে, আমাদের চোখের সামনে। এসব কি হচ্ছে কি এখানে? ছুরিতে তো আমি হাতই দিইনি। এটা কি হতে পারে? আমাদের চোখের সামনে এখানে ছুরি ছিল, কিন্তু এখন নেই। আরে ভাই, এখন তো মনে হচ্ছে সব ছলনা হচ্ছে। হতে পারে আমাদের মাথা খারাপ হয়ে গেছে, না হলে অথবা আমাদের মাথা খারাপ করার চেষ্টা করা হচ্ছে। ঋত্বিকও মারা গেছে। আর এবারেও মার্ডার ওয়েপন মানে ছুরি নিজে থেকেই উধাও হয়ে গেছে। মনে হচ্ছে যে কেউ আমাদের বোকা বানাতে চাইছে। সেই জন্য আপনাদের রুমের আমরা তল্লাশি নিই, আর আমরা এটা পাই। কি বান্টি? না 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 স্যার, আমি কিছুই করিনি। আমি কাউকে হিপনোটাইজ করিনি স্যার। স্যার আমি সত্যি বলছি স্যার, আমি কিছু রিল্যাক্স করিনি। বান্টি, রিল্যাক্স। আমরা জানি যে তুমি কাউকে হিপনোটাইজ করোনি, কারণ যখন কিচেন সিঙ্ক থেকে ওই ছুরিটা উধাও হয়ে গেল তখন আমরা পুরো সজ্ঞানে ছিলাম। এটা ঠিক যে তুমি সম্মোহিত করোনি, কিন্তু সম্মোহিত করতে তো পারো। তবে ওই জুতো আর আংটি এই 3জনেরই ফিট হয়েছে। এখন আমাদের এটা জানতে হবে যে এইগুলো আসলে কার। জানো যে যখন মঞ্জু খুন হয়েছিল তখন গাছের পেছনে এই 3জনের মধ্যে কে ছিল? রিল্যাক্স, দীর্ঘশ্বাস নাও। আমার দিকে তাকাও, আমার আওয়াজ শোনো, আর তোমাদের পুরো মন আমার আওয়াজের উপর নিবিষ্ট করো। গুড, দীর্ঘশ্বাস নাও, আর তোমাদের পুরো মন আমার আওয়াজের উপর নিবিষ্ট করো। আমার তুড়ি বাজাতেই তোমরা ওটাই করবে যেটা আমি বলবো। এই সফিনা আর অঙ্কিতা, এরা দুজনে তো সম্মোহিত হয়ে গেছে, কিন্তু সম্মোহনের প্রভাব তো এই পিঙ্কির উপর পড়েনি। কারণ এই সম্মোহন টম্মোহন কিচ্ছু হয় না, আর যদি হয়েও থাকে তো এ কিছু জানে না। এটা একজন ফ্রড। যদি ও কিছু না পারে আর এরকম কিছু না হয়, তাহলে ওরা দুজন কি করে সম্মোহিত হলো? আর এই কারণেই যে এরা দুজনে কিছুই করেনি, আর সম্মোহনের জন্য তৈরি ছিল, আর ওদের মন বান্টির আওয়াজে কেন্দ্রিত ছিল। কিন্তু তুমি এটা করনি, তোমার ভয় ছিল যে আসল সত্যিটা না বেরিয়ে যায়, তাই তো? কি লুকোচ্ছ পিঙ্কে তুমি? হ্যাঁ বান্টি, এদের সম্মোহন থেকে বাইরে নিয়ে এসো। আর পিঙ্কি, এবার তুমি সব সত্যিটা বলে ফেলো। চল চল,
এইসব করে কোনো লাভ নেই। গাছের পিছনে তুমিই লুকিয়ে বসেছিলে তো? হ্যাঁ, সেটা আমিই ছিলাম, কিন্তু আমি কারোর খুন করিনি। আমি 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 তো শুধু স্বপ্নের উপর নজর রাখছিলাম, ব্যাস। স্বপ্না? কেন? কারণ অঙ্কুর এরকম করার জন্য আমাকে টাকা দিয়েছিল। অঙ্কুর চেয়েছিল যে আমি স্বপ্নার এমন কিছু ছবি বার করি যাতে কোর্টে এটা প্রমাণ হতে পারে যে স্বপ্নার অন্য ছেলেদের সাথে অ্যাফেয়ার আছে। কিন্তু আমি এরকম কিছু করতে পারিনি। জানি না কেন ওখানে আমার খুব মাথা ঘুরছিল। যেমনটা আমার হয়েছিল। আর আমি ওই ট্যাপটায় পড়ে যাই। আর এর কারণটা কি ছিল? স্যার ওই জলটাতে একটা কেমিক্যাল ছিল, আর ওখানে ভেপারের জন্য ওটা ওখানকার সবার নিঃশ্বাসের সাথে মিশে যায়। এই জন্য ওখানে সবাই নেশায় ছিল। ও, সেই জন্যই মঞ্জুকে খুন করার সময় কেউ দেখতে পায়নি, কারণ সবাই নেশাতেই ছিল। হতে পারে এই কারণেই ও নিজেকে বাঁচানোর চেষ্টাই করতে পারেনি। পিঙ্কি, তুমি ওই গাছের পিছনে কতক্ষণ ছিলে? যখন সবাই হট টাবে চলে এসেছিল তখন থেকে আধ ঘন্টা আমি ওখানেই ছিলাম। তাহলে তো খুনিকে নিশ্চয়ই তুমি দেখেছো। মনে করো। কালো জুতো, কালো প্যান্ট, হতে পারে রিসর্টেরই কোনো স্টাফ, কোনো ওয়েটার। আর আমরা খেয়ালই করিনি এরা ছাড়াও অন্য কেউ খুন করতে পারে। চলো, দেরি করে হলো, এই কেসের কিছু প্রমাণ তো পাওয়া গেল, কিন্তু এই মার্ডার ওয়েপন নিজে থেকেই উধাও হয়ে যাচ্ছে। এর রহস্যটা কি? এক মিনিট। স্যার, আপনারা এটা কি করছেন? ওই যে ছুরিটা এখান থেকে হারিয়ে গেছে সেটাকে খুঁজছি। পালাই এখান থেকে, না হলে ফেসে যাব। চল। পিঙ্কির কথা অনুযায়ী খুনি এইখানে দাঁড়িয়ে ছিল। ও যেহেতু রিসর্টেরই কোনো স্টাফ, সেই জন্যই ও যেখানে সেখানে আসতে পারে। এই রিসর্টে 10 জন ওয়েটার কাজ করে। ফ্রেডি সবার ডিটেলস নিয়ে আসছে। স্যার, যখন জানতে পারলাম যে খুনি এই রিসর্টেরই কোনো একজন স্টাফ, তখন আমি ভাবলাম যে খুনের কারণ তো 10 বছরের পুরনো কোনো শত্রুতা হতে পারে না। কোনো তো কারণ আছে যে 12 জন লোকের মধ্যে এই 3 জনেরই খুন হয়েছে। কলেজ ছাড়া এমন কোনো তো সূত্র আছে যেটা এদেরকে বেঁধে রেখেছে। আচ্ছা, তাহলে পাওয়া গেল ওই কারণ? হ্যাঁ স্যার, আপনার মনে আছে ঋত্বিক এটা বলেছিল যে ওর কোম্পানিতে মঞ্জুকে চাকরি পাইয়ে দিয়েছিল? আগে তো বন্ধুত্বের খাতির ওকে সাহায্য করেছি, ওকে আমার কোম্পানিতে চাকরিও দিয়েছি। আর ও কি করছে? আর ওরই চাকরি খেতে চেয়েছিল। হ্যাঁ স্যার, আর যখন আমি অঙ্কুরের ঠিকুচি বার করলাম তখন আমি জানতে পারলাম যে ও ঋত্বিক আর মঞ্জুর সাথেই কাজ করতো। আচ্ছা। হ্যাঁ স্যার, ফিনিক্স রাইজিং ফার্মাসিউটিক্যালস, এই 3 জন মেডিসিনের ফিল্ডে একটা অনেক বড় রিসার্চ করছিল, আর আগামী 2 মাসের মধ্যেই ওরা এটার রেজাল্টও ঘোষণা করবে। আর এখন যখন এই 3 জনের খুন হয়ে গেল, তখন ওই কোম্পানির তো প্রচুর লস হয়ে গেল। হ্যাঁ, এতেও রাইভাল কোম্পানির লাভ হতে পারে। হ্যাঁ স্যার, এই 3 জনের মৃত্যুতে ওদের রাইভাল কোম্পানিরই লাভ আছে। আর ও ব্যবহার করেছে এখানকার কোনো ওয়েটারকে। কিন্তু সে কে? এই তিনটেতেই কিচ্ছু পাওয়া গেল না। স্যার, স্যার, এটা স্টিম রুমের ড্রেনেজ থেকে কেটে নিয়ে এলাম, হয়তো এতে কিছু পেয়ে যাবেন। স্টিম রুম থেকে? হ্যাঁ স্যার।
পঙ্কজ, এই দেখো কি পাওয়া গেছে। কি পেয়েছেন স্যার? এটা হচ্ছে ছুরি। এত ছোট একটা ছুরি? একদম ঠিক বলেছো পঙ্কজ, ধরে নাও এটা একটা ছুরি। আপনারা আপনারা প্লিজ বসে পড়ুন। হ্যাঁ বসুন। এবার আমরা আপনাদের কিছু কেরামতি দেখাতে চলেছি। এই ছুরিটা দেখতে পাচ্ছেন? এই ছুরিটা একদম সেরকমই দেখতে যেটা খুনি খুন করার সময় ব্যবহার করেছে। আর এখন আমি এটা দিয়ে নিশানা লাগাবো। কি বলো দয়া, আমার নিশানায় ভরসা আছে? আমার একদম ভরসা নেই। দেখে নিও, একটা ছুরিও টার্গেটে লাগবে না। আরে স্যার, আপনি সরে যান, যদি আপনার লেগে যায় তাহলে? আরে টার্গেট কি আর আমাকে করবে নাকি? তার জন্য এ আছে না, এখানে মারবে। ঠিক আছে, কথা কম কাজ বেশি, নিশানা লাগানোর সময় চলে এসেছে। রবি, এবার আমার পালা। এসব কি হচ্ছে? এটা তো কোনো জাদু। আরে জাদু টাদু কিছুই নয়, হাতের খেলা। বসে পড়। না এটা জাদু আর না হাতের কোনো সাফাই, এটা সায়েন্স, বিজ্ঞান। এখানে 3টে খুন হওয়ার পরে 3টে ছুরির উদাও হওয়ার পিছনেও এই বিজ্ঞানেরই হাত রয়েছে। আর এই 3টে কেসেই যেখানে খুন হয়েছে ওখানে জল পাওয়া গেছে, আর সেটাও যেটা তাপমাত্রা নর্মালের থেকে অনেকটাই বেশি ছিল। যেরকম স্টিম রুমে ভাপ, হট টাবে গরম জল, আর কিচেনেও সিঙ্কের কল থেকে বের হওয়া গরম জল। এই গরম জলের সাথে ছুরি উধাও হয়ে যাওয়ার সম্পর্ক কি? খুব গভীর সম্পর্ক। এই ছুরি লোহা কিংবা স্টিল দিয়ে হয়নি, বরঞ্চ এমন একটা ধাতু দিয়ে বানানো হয়েছে যে গরম হাওয়া কিংবা গরম জলে গেলেই গলে যায়। গ্যালিয়াম। দেখবে কি করে? হ্যাঁ, এবার বুঝতে পারলে ক্রাইম সিন থেকে কি করে ছুরি উদাও হয়ে যাচ্ছে? ওটা আসলে উদাও হচ্ছে না, ওই ছুরিগুলো গরম জলে একেবারে গলে যাচ্ছে। খুনি বুঝে শুনে খুন করার জায়গা আর হাতিয়ার এমন ভাবে বেঁচেছে যাতে কোনো প্রমাণই না পাওয়া যায়। কিন্তু সেই অপরাধীটা কে? আসলে সেটাই আফসোস যে এখনো খুনিকে আমরা ধরতে পারিনি। তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। আপাতত আপনারা সবাই আপনাদের রুমে গিয়ে বিশ্রাম নিন। ঠিক আছে, আসুন আপনারা। স্যার, এদেরকে যেতে কেন দিলেন? কারণ খুনির ব্যাপারে জানার জন্য আমাদের 15 মিনিট চাই। স্যার, 15 মিনিটেই খুনিকে ধরা যাবে? 15 মিনিটের মধ্যে খুনিকে সে ব্যাপারে জানা যাবে। কিন্তু কিভাবে? দেখো ফ্রেডি, ডক্টর সালুকে যখন আমাদের এই গ্যালিয়ামের ব্যাপারে বললেন তখন আমরা বুঝলাম যে খুনি খুবই চালাক। এত সহজে ওকে ধরা যাবে না, আর তাও কোনো প্রমাণ আর কোনো সূত্র ছাড়া তো নয়। আর সেই কারণেই আমরা ডক্টর সালুকে এমন একটা কেমিক্যাল বানাতে বলেছি যেটা গ্যালিয়ামের সাথে মিশলেই ডাই হয়ে যায়। আর স্যার, এই চেয়ারগুলোতে আমরা সেই কেমিক্যালটাই স্প্রে করেছি যেটা এখন ওদের হাতে লেগে গেছে। আর যে ওই ধাতুটা ধরেছিল
তার হাতে কেমিক্যালটা নীল রঙে বদলে যাবে। এবার আমরা খুনিকে হাতে নাতে ধরে ফেলবো। এই কেমিক্যালটা রিয়াকশন হতে 30 মিনিট লাগে। 20 মিনিট হয়ে গেছে, আর 10 মিনিটের মধ্যে আমরা খুনিকে ধরে ফেলবো। কি হলো, কিছু সাহায্য করবো নাকি? এটা এইভাবে উঠবে না, এটা তুলতে কেমিক্যাল লাগবে। কেমিক্যাল দিলেই উঠে যাবে, আর কেমিক্যাল আমাদের কাছে আছে। আমার পিছু নেবেন না, মেরে দেবো আমি। এই, ওখানে ওখানে দাঁড়াও, আমি মেরে ফেলবো, কে গলা কেটে দেবো। আর এই ছুরিটা না সত্যিকারের। আমি বলেছিলাম না তোমাদের সবাইকে রুমে থাকতে? আমার দ্বারা কন্ট্রোল হচ্ছিল না, তাই এসে গেছি। আমাকে ক্ষমা করে দিন। চুপ, চুপচাপ নিজেদের বন্দুকগুলো সুইমিং পুলে ফেলে দাও, নইলে আমি একে। না না, ঠিক আছে। বুদ্ধি তো তোমরা খুব ভালোই ব্যবহার করেছো, কিন্তু ধরতে পারবে না আমায়। আমাকে চুপচাপ এখান থেকে বেরোতে দাও, না হলে এখান থেকে তুমি কোথাও যেতে পারবে না। একদম বোকামি করো না, ছেড়ে দাও ওকে। আমি জানতাম যে তোমরা সত্যি জেনে যাবে আর আমাকে ধরে নেবে, সেই জন্য আমি সব ব্যবস্থা আগে থেকে করে রেখেছি। বাইরে পার্কিং লটে আমার একটা বাইক দাঁড়িয়ে আছে। আরে শোনো, তোমার প্ল্যানিং যে খুব ভালো সেটা আমরা জানি। কাছে আসবে না আমার। আচ্ছা, এদের তুমি কেন খুন করছো? হ্যাঁ, মেরে দেবো আমি একে। এদের খুন কেন করছো? আমার এদের সাথে কোনো শত্রুতা নেই, শত্রুতা ছিল এদের বসের সাথে। আমি ওই একই কোম্পানিতে কাজ করছিলাম যেখানে ওরা 3 জনও কাজ করতো, আর ওই যে প্রজেক্টটার জন্য ওরা 3 জন ক্রেডিট পাচ্ছিল, ওটা আমার করা প্রজেক্ট ছিল। আমি অনেক কষ্ট করেছিলাম ওই প্রজেক্টটার জন্য। ওই লোকটা আমার জীবনটা শেষ করে দিল, আমাকে চাকরি থেকে বের করে দিল। তখনই আমি এটা ভাবলাম যে আমি ওর জীবন শেষ করে দেবো। আর এই প্রজেক্ট রিপোর্ট অ্যানাউন্সের ঠিক আগেই আমি ওই 3 জনকে মেরে ফেললাম। কিন্তু এসব তুমি কি করে করলে? মানে আমি বলতে চাইছি, এতগুলো লোককে একসঙ্গে রিসর্টে ডাকলে, আর তাও। আমি তো জানতাম ওরা 3 জন কলেজের বন্ধু। তারপর আমি রিসর্টের মধ্যে চাকরি নিলাম, আর তারপর আমি পিঙ্কিকে একটা দারুণ অফার দিলাম, এইখানে এই রিসর্টে পার্টি করার। তার মানে তুমি এই রিসর্টে যখন কাজ করতে, তখন তো তুমি যে কোনো জায়গাতেই যাতায়াত করতে পারতে। খুন করে বেঁচেও যাচ্ছিলে, আর কেউ কিছু জানতেও পারছিল না, তাই না? সেরকমই প্ল্যান করেছিলাম। প্ল্যান তো ঠিক আছে, কিন্তু ওই 3 জন যদি এখানে নাই আসতো তাহলে? ভাগ্য আমার সাথে ছিল যে 3 জনই একসাথে এসেছিল, না হলে যে আসতো সেই মরতো। চললাম আমি, হাট। তোমার কপাল যে সবসময় ভালো হবে এই কথার কোনো ভিত্তি নেই। চলো, এবার তোমাকে আমরা কিছু গল্প শোনাই। চল। আপনারা এটা তো নিশ্চয়ই জানেন যে ওই লাশটা আয়েশারই নাকি অন্য কারোর। আমি একটা জিনিস বলতে পারি, ও না স্কাই ব্লু কালারের টি শার্ট পরেছিল, আর ব্ল্যাক কালারের কার্গো পরেছিল, আর হাই পনিও পরেছিল। ওর জামা হাফ ডেড বডির সাথে ম্যাচ করছে কিনা এটা তো বলুন। ও, আপনি সেই অফিসার? ইয়েস স্যার। প্রশান্ত? আরে এই তো প্রশান্ত। এক মিনিট, আপনারা কে? আর ওকে কি করে চিনলেন? স্যার, আমি মানিক, আর আমরা সবাই আয়েশার সাথে কাজ করি। আরে প্রশান্ত আমাদের গাইড। আয়েশা এনাকে লোকেশন খোঁজার জন্য বলেছিল, আর যখন আয়েশা হারিয়ে গেল তখন এই ওকে খুঁজতে গেছিল। এর এরকম অবস্থা, তাহলে আয়েশা কিরকম অবস্থায় আছে? না না না, না না, আয়েশার কিছু হয়নি। আমি বলছি
তো ট্রাস্ট মি স্যার, প্লিজ প্লিজ আমার বোনকে খুঁজে বাঁচিয়ে নিন স্যার, প্লিজ স্যার, প্লিজ বাঁচিয়ে নিন। দেখো, তোমার বোনকে নিশ্চয়ই আমরা বাঁচাবো। আপনি ওনাকে একটু সাইডে নিয়ে যান। স্যার, এই বডিটা আজ সকালেই আমরা পেয়েছি। এ আমাদের গাইড বাহাদুর, এই বডিটাকে প্রথম দেখেছে। এই প্রশান্ত কি একা গিয়েছিল আয়েশাকে খোঁজার জন্য? হ্যাঁ স্যার, কারণ ও জঙ্গলের সমস্ত রাস্তা চিনতো। যত ভালো করেই চিনুক না কেন, রাতের অন্ধকারে ঘন জঙ্গলে বিনা পারমিশনে, বিনা গাইডে রাতে ঘোরাফেরা, নিজে থেকে মৃত্যুকে ডেকে আনা, তোমরা খুব বড় ভুল করেছো। এই বডিটা এইভাবে পেয়েছি, জানি না দ্বিতীয়টা কি অবস্থায় পাবো। আচ্ছা, এটা বলো যে এখানে কোনো হিংস্র জানোয়ার আছে? এরকম কোনো হিংস্র জন্তু নেই। ঘন জঙ্গল, হারিয়ে যাওয়ার ভয় আছে। কোনো জন্তু জানোয়ারের আঁচড় তো মনে হচ্ছে না, কিন্তু এটা ছুরির আঘাত বলে মনে হচ্ছে। একে ছুরি দিয়ে খুন করা হয়েছে। স্যার, হ্যাঁ পূরবী, স্যার এই ক্যামেরাটা পেয়েছি এখানে। এটা তো আয়শার ক্যামেরা। হ্যাঁ স্যার, এটা আয়েশা 3 দিন আগে কিনেছিল। এটা চালিয়ে একবার দেখো তো। স্যার, এটা অনই হচ্ছে না। কেন? এটার ব্যাটারি ডাউন স্যার, আর আমাদের কাছে ডিভাইসও নেই এটা চিপ ইনসার্ট করার জন্য। ও মাই গড। আপনারা এইসব শেষ করুন, এগুলো পরে করবেন। আগে আমার বোনকে খুঁজুন। আপনারা বুঝছেন না কেন হারিয়ে গেছে? আমরা খুঁজবো। অনেক বড় জঙ্গল ম্যাডাম, কমসে কম 2 দিন লাগবে পুরো জঙ্গল খুঁজতে। হ্যাঁ স্যার, সূর্যাস্ত হওয়ার পর আমরা কিচ্ছু করতে পারবো না। আপনারা সার্চিং শুরু করে দিন, বাহাদুর আপনাদের নিয়ে যাবে। স্যার, স্যার আমরা জঙ্গলের অনেক ভেতরে চলে এসেছি স্যার। স্যার এখানে কেউ আসা যাওয়া করে না স্যার। স্যার এক কাজ করি, আমরা ফিরে যাই, না হলে অন্ধকার নেমে আসবে। এখন তো অনেক আলো আছে, অন্ধকার হয়েছে কোথায়? স্যার ফিরতেও তো অনেকটা সময় লাগবে না স্যার? তো ওই হিসাবেই বললাম, এত দূর স্যার কেউ আসেই না। স্যার এখানে কিচ্ছু পাবেন না। আরে ভাই, যখন এত দূর চলে এসেছে একটু দেখে নি না ভাই? চলো চলো। আচ্ছা আচ্ছা। তোমরা এই জঙ্গলে ফিল্মের শুটিং করতে এসেছিলে, আর শুধুমাত্র আয়েশাই নিখোঁজ হলো, আর তোমরা ওকে খোঁজার চেষ্টাই করনি। স্যার আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আর এখানে ওয়েব সিরিজ শুট করার আইডিয়া আয়েশারই ছিল। স্যার আমরা ওকে আনিনি, ও আমাদের এনেছিল লোকেশন দেখাতে। হ্যাঁ স্যার, এই প্রশান্ত গাইড আয়েশার পরিচিত ছিল, আর এ কাছেই থাকতো আর জঙ্গলটাকে ভালো করে চিনতো। আর আমরা তো রাত্রিরে থাকার পর সকালে বেরিয়ে পড়তাম, সবকিছুই ঠিকঠাক চলছিল, লোকেশনও পেয়ে গেছিলাম। আর এরপর আমরা টেন্টের বাইরে আগুন জ্বালিয়ে খাবার বানাচ্ছিলাম। কটার সময়ের ঘটনা এটা? 5টা-6টা নাগাদ। আর তখনই হঠাৎ আয়েশা নিজের ক্যামেরা নিল আর জঙ্গলের দিকে যেতে লাগলো। জঙ্গলের দিকে যাচ্ছিল কেন? ও বলেছিল যে ও আশেপাশের একটুখানি ভিডিও করে হিরণকে পাঠিয়ে দেবে, আর এটাও বলেছিল আশেপাশেই থাকবে আর তাড়াতাড়ি ফিরে আসবে। তারপর অনেকক্ষণ পর্যন্ত যখন এলো না, তখন আমাদের মনে হলো যে কিছু গন্ডগোল আছে। এর আগে আমরা কিছু করতাম কি, সেখানে প্রশান্ত চলে এলো। ও জানতে পারলো তো ও নিজেই খুঁজতে চলে গেল। আর ও আমাদের ওখানেই থাকতে বললো। ও বলল যে জঙ্গলটা খুব বিপজ্জনক আর আমাদেরও প্রাণের ঝুঁকি থাকতে পারে। ব্যাস এটা বলেই ও জঙ্গলে ঢুকে গেল স্যার। তার মানে ওই প্রশান্ত আর ফিরে আসেনি, আর তোমরা পালিয়ে গেছো এখান থেকে নিজেদের বাঁচাতে। না স্যার, আমরা ওখানেই ছিলাম যখন চিৎকারটা শুনলাম। 15-20 মিনিট পর্যন্ত একটা মেয়ের। স্যার, স্যার ওই চিৎকার শুনে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, আর তারপর আমরা ওখান থেকে পালিয়ে গেলাম। স্যার, আমরা খুব বড় ভুল করে ফেলেছি। চিৎকারটা শুনে আমাদের এখান থেকে পালানো উচিত হয়নি, আয়েশাকে সাহায্য করা উচিত ছিল। সত্যিই তোমরা একটা বড় ভুল করেছো। আয়েশার চিৎকার শুনে যদি তোমরা জঙ্গলে ঢুকতে, আয়েশা এখন আমাদের সঙ্গে থাকতো, আর প্রশান্ত ও হয়তো বেঁচে যেত। তুমি তো বলছিলে যে এত ভেতরে জঙ্গলের কেউ আসতে পারে না, এটা কি? স্যার আমি জানি না, কিন্তু এটা আমাদের ডিপার্টমেন্টের কখনোই নয়। জঙ্গলের মধ্যে টেন্ট, দেখছি এর ভেতরে কে আছে।
কাপড় তো দেখে মনে হচ্ছে কাটা হয়েছে। টেন্ট পিছন দিক দিয়ে কেটেছে, তার মানে সামনে কোনো বিপদ ছিল। ছুরি, এটা দিয়েই কাটা হয়েছে। বাইরে গন্ডগোল হতেই পিছন থেকে কেটে পালিয়ে গিয়েছে। রাতে থাকার পুরোপুরি বন্দোবস্ত ছিল এখানে, বনফায়ার। এই আলু এখানে দেওয়া হয়েছিল। স্যার এত ভেতরে এত রাত্রে থাকার মতন কেউ পাগলই হবে স্যার, না হলে এত ভয়ঙ্কর জঙ্গলে রাতে থাকার কথা ভাববে কে? কোনো নেচার লাভার না কোনো খুনি। এই দেখো